আপনার রাগ ধুয়ে আপনি পানি খান। আপনার রাগকে আর আমি ভয় পাই না, বুঝেছেন মিস্টার? এখন আপনি আমাকে হেল্প করবেন। আমি যেটা বলবো সেটাই করতে হবে, নয়তো পা ভেঙে হাতে ধরিয়ে দেব। এইসব কি কথাবার্তা হচ্ছে? আমার কিন্তু আমাকে একটু আদর করতে ইচ্ছে করতেছে, করেন। এই যে আমি আপনার সামনে এগিয়ে আসলাম, নেন, যেটা ইচ্ছে করে নেন। উফ! আচ্ছা, সব বাদ দেন। এখন বলেন কি করতে এখানে এসেছি আমরা? কালকে রাতে চোর ঢুকেছিল কিনা তাই একটু দেখব। আর অনেক দিন থেকে ঘর গোছগাছ করা হয় না, ঘরগুলো একটু গোছগাছ করব, ভালোভাবে পরিষ্কার করব, দেন গোসল করব, তারপর নাস্তা করব, তারপর একটু আড্ডা দেব, তারপর হসপিটালে যাব। চোরে আর কি নিয়ে যাবে বলেন? যদি কিছু নিয়ে গিয়ে তো থাকে তো আমি এনে দিচ্ছি। থাক, আমি ভালো করে জানি আপনার অনেক টাকা আছে। এখন দেখি আমার বাসায় কি কি আছে নাই। আর আপনাকে অযথা টাকা খরচ করতে হবে না, আমার টাকা আছে, আমি কিনে আনতে পারবো। আর আমার বাসায় তেমন কোনো দামি জিনিস নাই যেটা নিয়ে চলে যাবে। এখন আমার সাথে সাথে আসুন, একটু ঘরগুলো দেখি। আচ্ছা, আপনি এরকম কোটা মার্কা কথা বলেন কেন সব সময়? আমাকে বুঝি না। একটু ভালোভাবে কথা বলেন। আমি তো ভালোভাবে কথা বলতে চাই আপনার সাথে। ও চোরের মায়ের বড় গলা, আপনার কথা আমার মাথায় ঘুরাইতেছে। উফ! আপনি এসব কি আজব ধরনের কথাবার্তা বলেন না? মাঝে, মাঝে আমি কিছুই বুঝতে পারি না। ওকে, আপনাকে কিছু বুঝতে হবে না। এখন আমার সাথে আসেন, ঘরগুলো গোছাতে হবে। আপনি আমাকে সাহায্য করবেন, বিছানা গুছিয়ে, তারপর রুম ঝাড়ু দিয়ে, তারপর কাপড় চোপড় গুছিয়ে রাখতে সবকিছু হেল্প করবেন, চলেন। জিও আজ্ঞা মহারানী। তারপর ওনাকে সাথে করে একটা রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করে দেখি সবকিছু অগোছালো হয়ে পড়ে আছে, কোনো কিছু গোছালো নেই। এই যে আপনি বিছানাটা গোছানো শুরু করে দেন, আর আমি কাপড়গুলো গুছিয়ে রাখি। আমার বলা কথা মতো উনি বিছানা গোছাতে লাগলেন, কিন্তু দেখতে পাচ্ছি উনি ভালো মতো গোছাতে পারতেছে না। হয়তো কোনোদিন এরকম কাজ করেননি, আজকে প্রথম করতেছে। ওনার কাণ্ড দেখে আমার খুব হাসি পাচ্ছে। অনেকবার এটা করতেছে ওটা করতেছে, কিন্তু গোছাতে পারতেছে না। শেষমেশ আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। কি পাচ্ছেন না, তাই তো? আপনার দ্বারা কিছুই করা সম্ভব না, শুধু আপনি রাগ করে উল্টাপাল্টা কাজ করতে পারবেন, তাছাড়া অন্য কোনো কাজ হবে না আপনার দ্বারা। বুঝতে পারছেন এখন আপনি? আরে বাবা, এত ঝাড়ি দেওয়ার কি আছে? আমি তো চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি তো এত বড় হয়েছি, এখনো ওইসব কাজ করিনি। সব কাজ আম্মু করে দেয়, নয়তো ভুয়া এসে করে দেয়। সেটাই তো বললাম, আপনাকে দিয়ে আমার কোনো কাজই হবে না, বুঝেছেন? এই যে দেখুন, এইভাবে এইসব কাজ করতে হয়, দেখে দেখে শিখে নিন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনার যে বউ হয়ে আসবে তাকে একটু সাহায্য করতে পারবেন। আমার ভবিষ্যৎ বউ মানে? বুঝলাম না কথাটা। এইসব নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না। এখন যেটা কাজ করতে এসেছি আমি সেটাই করি। তারপর কিছু বললেন না, চুপচাপ আমার সাথে আমাকে হেল্প করতে লাগলেন। এক এক করে তিনটা রুম, তিনটাই গুছিয়ে রাখলাম। সব কিছু গুছগাছ করে দুজনে প্রায় ক্লান্ত হয়ে গেছি, তাই শেষে রুমটা ভালো করে গুছিয়ে দুজনে বিছানায় গা এলিয়ে দিলাম। বিছানায় শুয়ে দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আমি হঠাৎ করে ওর দিকে আর চোখে তাকিয়ে দেখি উনি আমার দিকে হাঁ করে তাকিয়ে। বুঝতে পারলাম না এভাবে তাকিয়ে থাকার কারণ কি। হঠাৎ করে দেখলাম আমার ওড়না নেই। তাড়াহুড়ো করে ওড়নাটা ঠিক করে ওনার মাথায় একটা চাটি মারলাম। উফ! এটা কি হলো? আমি আপনাকে এত সাহায্য করলাম, তার বদলে অন্য কিছু নয় মাইরি পেলাম। এটা কিন্তু ঠিক হলো না। আপনি অন্য কিছুর যোগ্য না, শুধু মায়ের খাওয়ার যোগ্য। এখন আবার কি করতে হবে? কেন, হাঁপিয়ে গেছেন নাকি? আপনি না পুরুষ, কোনো কাজের না, বুঝতে পেরেছেন? মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? কচু। এই না না, এখন রাগে আবার কিছু করিয়েন না, কেন? করলে কি হবে? প্লিজ না না। তারপর উনি আমার কোনো কথা না শুনেই একটা অঘটন ঘটিয়ে ফেললেন। দেখেন, এখন এসব কিছু হচ্ছে না। এখন তাড়াতাড়ি ওঠেন আর আমি রুমগুলা ঝাড়ু দেব। উফ!
সবসময় এত কাজ 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 করলে কি চলে? না, সারাদিন আপনার সাথে আমি রোম্যান্স করি, তাহলে সুন্দর চলবে, তাই না? আপনি এত আনরোমান্টিক কেন বলেন তো? আমার মতো রোমান্টিক হতে পারেন না? আমার আর খেয়ে দিয়ে কাজ নাই, রোমান্টিক হই আমি, আপনি থাকেন আপনার মতো বেয়াদব। বেয়াদব কথা ভাবতেই জিভে কামড় দিলাম। এটা আমি কি বললাম, ধুর। আচ্ছা যান, তাহলে আপনি আপনার কাজগুলো সেরে আসেন। আমি একটু রেস্ট নেই। আমার কিছু ভালো লাগতেছে না। একা একা শুয়ে থাকলে আরো খারাপ লাগবে। এর থেকে ভালো আপনি আমার সাথে সাথে আসুন, তাহলে দুজন গল্প করতে করতে কাজগুলো করব। আমার কাজ করতে ভালো লাগবে, আর আপনার মন খারাপটা ভালো হয়ে যাবে। আমার মন খারাপ, তাতে আপনার সমস্যা কি? আমার মন খারাপ থাক, তাই ভালো। আপনি তো সেটাই চান। আমার মন সারাদিন খারাপ থাক। আমি আপনার সাথে কথা না বলি বা আমি আপনাকে ডিস্টার্ব না করি। আপনি এটাই তো চান, তাই না? দেখেন, এরকম ছোট বাচ্চাদের মতো বারবার ঝগড়া লাগাবেন না আমার সাথে, প্লিজ। নিজেই ছোট বাচ্চা, আবার আমাকে বলে ছোট বাচ্চা। আমাকে কোন দিক থেকে আপনার ছোট বাচ্চা মনে হয় বলুন তো? তাহলে আমাকে আপনার কোন দিক দিয়ে ছোট বাচ্চা বলে মনে হয়? হুম? উফ, আপনি তো ঝগড়া শিখেছেন কোথা থেকে? আপনার থেকে শিখেছি, আস্তে আস্তে। বুঝতে পারছেন ম্যাডাম? তাহলে আমি আপনার শিক্ষক, তাই তো? তাহলে শিক্ষককে এখন থেকে সম্মান দিয়ে কথা বলবেন, বুঝতে পারতেছেন? আচ্ছা ম্যাডাম, দিবনি। অনেক অনেক সম্মান দেব। এখন চলেন, এরকম ঝগড়া করলে আপনার বাসায় কাজ কিচ্ছুই হবে না। তারপর অনেক খুনসুটি চলল আমাদের মাঝে। খুনসুটি সাথে সাথে আমাদের কাজও শেষ হয়ে গেল। বাসা একদম পরিষ্কার করে ফেললাম দুজনে। এখন বাজলো আরেকটা ঝামেলা, উনি নাকি টিউবওয়েলে গোসল করতে পারেন না। এখন পড়লাম মহা বিপদে। এত বড় মানুষটি বলে কিভাবে গোসল করতে হয় তা নাকি জানে না। মনটা চাইতেছে মাথায় তুলে একটা আছাড় দিয়ে মেরে ফেলি। সব ঝামেলা এখান থেকেই শেষ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমার অতটা শক্তি নেই যে ওনাকে মাথার উপর তুলে নিচে ফেলে দিব। আচ্ছা, আপনি এত বড় হয়েছেন কিভাবে বলুন তো, আমি একটু শুনি। কি আজব মার্কা প্রশ্ন করতেছেন আপনি? আপনি যেভাবে বড় হয়েছেন, দিনে দিনে আমিও ঠিক সেভাবেই বড় হয়েছি। তাহলে আমি টিউবওয়েলে গোসল করতে পারলে আপনি পারেন না কেন? সেটা আমাকে জিজ্ঞেস না করে আমার আম্মুকে জিজ্ঞেস করেন নিজে। মানে? আমার আম্মু কেন আমাকে টিউবওয়েলে গোসল করায়নি? আমি বড় হয়েছি, টিউবওয়েলে কোনো দিন গোসল করিনি। ও মোর আল্লাহ, তুমি উপর থেকে দড়ি ফালাও, মুই এখন এহেন থেকে উপরে উঠে যাই। তারপর অনেক কষ্ট করে বালতিতে পানি তুলে ওনাকে গোসল করিয়ে দিলাম। আমি এই প্রথম কোনো পুরুষ মানুষকে গোসল করিয়ে দিলাম। লজ্জা লজ্জা লাগতেছিল, কিন্তু কিছু করার নেই, লজ্জার মাথা খেয়ে গোসলটা করিয়ে দিলাম। এই যে আপনার গোসল করানো শেষ, এখন আপনি রুমে গিয়ে আপনার জামা কাপড়গুলো পরে নেন, আমি এখন গোসল করব। এটা আবার কেমন কথা? আপনি আমার গোসল করানো দেখলেন, আমি আপনার গোসল করানো দেখব না? এটা কেমন কথা? কি? এত চিৎকার করার কি আছে? আমি তো সাধারণ একটা কথা বললাম, তার জন্য এত রেগে যাওয়ার কি আছে? বাবা, চিৎকার করার কি আছে? আপনার কাছে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, তাই আমি চিৎকার করছি। আর আপনি এখন বাইরে যাবেন, এটাও ফাইনাল। যদি বাইরে না যাই তাহলে? প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, আপনি এখন বাইরে যান, আমাকে শান্তি মতো গোসল করতে দেন। আমি বাইরে যাচ্ছি না। যেতে পারি, তবে একটা শর্ত আছে। যদি শর্ত পালন করতে পারেন, তাহলে বাইরে যাব আমি। উফ, এখন আবার কিসের শর্ত লাগাবেন? আচ্ছা বলেন শুনি, যদি মনের মতো হয় তাহলে মানবো, না হলে আজকে গোসল করব না। আমাকে এখন একটা পাপ্পি দিতে হবে, এবং সেটা ঠোঁটে। না, এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। এর থেকে আমি গোসল না করেই চলেন, বাইরে চলেন। যদি গোসল না করেন, তাহলে 5টা পাপ্পি দিতে হবে। কি? জি। এটা কেমন কথা? গোসল করলে একটা, গোসল না করলে পাঁচটা। আজব ধরনের কথাবার্তা বাদ দিয়ে আপনি এখান থেকে চলে যান। আমি কোথাও যাচ্ছি না। এখন যদি রাজি থাকেন তো বলেন, কোনটা করবেন? আপনার ইচ্ছা, একটা না 5টা?
উফ, কি মহা ঝামেলায় পড়ে গেলাম রে বাবা। এইরকম তারা মানুষ আমি জীবনে কখনো দেখিনি। এত কি ভাবছেন কোনটা করবেন? আচ্ছা, এখন পাপ্পি দেব, কিন্তু পাপ্পি পাওয়ার পর আমার দিকে না তাকিয়ে বাইরে চলে যেতে হবে। ওকে। তারপর লজ্জা শরমের মাথাকে ওনার ঠোঁটের মধ্যে আমার ঠোঁট দুটো ঢুকিয়ে দিলাম এবং কেমন জানি একটা অনুভূতি ফিল হচ্ছে, এর আগে যেটা কখনো ফিল হয়নি। আজকে কেন জানি হচ্ছে। কিছুক্ষণ পর ঝটপট করে ওনার ঠোঁট থেকে আমার ঠোঁটটা সরিয়ে নিলাম। এমনি এমনি অন্যদিকে ঘুরে তাকালাম। উনি বাইরে চলে গেলেন একটা মুচকি হাসি দিয়ে। তারপর আমি গোসল শেষ করে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি উনি ওনার সব কিছু পরে রেডি হয়ে আছেন, হয়তো এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে। এ কি, আপনি সব দেখি পরে রেডি হয়েছেন, কোথাও যাচ্ছেন নাকি? কোথাও যাচ্ছেন নাকি মানে? আপনি যাচ্ছেন না? মাত্র গোসল শেষ করলাম, কিছু খাওয়া দাওয়া করি, তারপর একটু রেস্ট নিয়ে তারপর যাব। আজকে বাসায় এখনো খাওয়া দাওয়া হচ্ছে না। আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেব। তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসো। এই না, টাকা খরচ করার কি দরকার? আমরা তো বাসায় রান্না করে খেতে পারি, তাই না? টাকা খরচ করার কি দরকার নাই। আচ্ছা, আমি যাচ্ছি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে আসতেছি, আপনি একটু বসেন। এখন আর ঝগড়া করার কোনো ইচ্ছা নাই, কিছু বললেই ঝগড়া লেগে যাবে, তাই যেমন আছি তেমন থাকাই ভালো। তারপর আমি রুমে গিয়ে কাপড়গুলো চেঞ্জ করলাম, নীল রঙের একটা জামা পরলাম, কপালে টিপ দিলাম, হালকা সাজলাম। তারপর রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে আমি ওনার কাছে আসার সাথে সাথে উনি যেটা করলেন আমার সাথে, আমি কখনোই ভাবতে পারিনি উনি এরকম কাজটা আমার সাথে এখন করবে। আমি নিচে আসার সাথে সাথে উনি একটা টান দিয়ে ওনার বুকের সাথে আমাকে মিশিয়ে নিলেন। আমি বুঝলাম না হঠাৎ এইরকম করার কি আছে। এই আপনি এসব কি করতেছেন? আপনার মাথা ঠিক আছে তো, নাকি আবার মাথার সব কিছু আউলা ঝোলা হয়ে গেছে? আপনাকে এভাবে সাজতে কে বলেছিল? মানে? আপনি যেভাবে সেজেছেন না, আমাকে হয়তো পাগলা গারদে যাইতে হবে। আপনার এই রূপ দেখে আমি তো পাগল হয়ে যাব। দেখুন, এসব ডায়লগ মারা বাদ দেন, ছবির ডায়লগ মারা বুঝছেন। এখন আমাকে ছেড়ে দেন, চলেন, না হলে তো আপনার রাগ আছে আমার উপর ঝাড়তে। আপনি তো 1 মিনিট দেরি করেন না। কেন? আমার বুকে শুয়ে থাকতে আপনার ভালো লাগতেছে না, তাই না? এইসব আজাইরা প্যাচাল বন্ধ করুন, আর এখন কোথায় যাবেন সেটা নিয়ে চলুন। একটু পর হসপিটালে যেতে হবে। ইস! আমার মন কোথাও যেতে চাচ্ছে না। মন চাচ্ছে আপনাকে দু চোখ ভরে দেখি, আপনাকে সামনে বসায় রাখি। আর আমি আপনার পাশে বসে থেকে আপনাকে দু চোখ ভরে দেখতে থাকি আজীবন। আরে বাপরে, আমি এটা কখনোই পারবো না। আমার খুব ক্ষুধা লেগেছে। এখন যদি আপনি আমাকে খাওয়াতে না নিয়ে যান, তো তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ আমার খুব খিদে পেয়েছে। আমার খিদে পেলে আমি কান্না করে দিই। আপনি তো ছোট বাচ্চা, কান্না ছাড়া কি বা করতে পারবেন সেটা আমি ভালো করে জানি। ওকে, চলুন। না, আমি যাব না, আমি আপনার সাথে একদম যাব না। আপনি আমাকে ছোট বাচ্চা বললেন কেন? তার জন্য রাগ করে না খেয়ে থাকবেন? কে বলেছে আমি রাগ করে না খেয়ে থাকবো? আমি রান্না করে খাবো, কিন্তু আপনার সাথে যাব না। আচ্ছা, সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে এখন মাফ করে দিন। এখন চলুন। আর কোনো কথা হচ্ছে না। এখনো যা কথা হবে গাড়িতে বসে আর রেস্টুরেন্টে খাওয়ার সময়। না, আমি আপনার সাথে যাচ্ছি না। আপনি আমাকে ছোট বাচ্চা বললেন কেন? আরে বাবা, তার জন্য তো রাগ করে থাকতে হবে না। এই যে কানে ধরেছি, উঠবোস করছি, তাও চলেন প্লিজ। হাত জোর করে বলতেছি। থাক, আর ন্যাকামো করতে হবে না। আমার সবকিছুই তো আপনার ন্যাকামো মনে হয়। আমি তো আর জানি অনেক আগ থেকে, তাই এখন ঝগড়া করার কোনো ইচ্ছে নাই। চলেন, আপনার হয়তো অনেক ক্ষুধা লাগছে, আমার অনেক ক্ষুধা লাগছে। চলো, আমি এখন খাবো গিয়ে। আমি আর কিছু বললাম না, জানি এখন কথা বললে অনেক কথা বাড়বে এখানে, তাছাড়া কমবে না। আর তাই কথা না বলাটাই বেটার। চুপচাপ গাড়িতে গিয়ে বসলাম, আর উনি গাড়ি চালাতে লাগলেন। উদ্দেশ্য যে কোনো একটা রেস্টুরেন্ট। আমি যেহেতু জানি না কোথায় যাচ্ছি, কিছুক্ষণ পর উনি আমাকে একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে আসলেন এবং গাড়ি থেকে নামতে বললেন।
আমরা চলে এসেছি, নামেন এখন। নেমে দেখি কুড়িগ্রামের নামকরা রেস্টুরেন্ট রূপসী বাংলা, সেখানে নিয়ে এসেছে আমাকে। আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। এরকম অবাক হওয়ার কিছুই নেই, বুঝছেন ম্যাডাম? এখন ভিতরে চলেন, অনেক ক্ষুধা লাগছে। এখন আর কোনো কথা হচ্ছে না। আমিও চুপচাপ ভিতরে চলে গেলাম, আর কোনো কথা বাড়ালাম না। আমার খুব খিদা লাগছে, খিদায় পেটের ভিতর ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। আমার পছন্দের সব মেনু অর্ডার করে পেট ভরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে বাইরে চলে আসলাম। এখন বিকেল ৩টা বাজে। এখনই হসপিটালে যাবেন নাকি? এখন হসপিটাল যাব, কিন্তু একটা কাজ আছে, সেটা আমাকে করতে হবে। কি কাজ? বলুন আমাকে, আমি করে দিচ্ছি। আপনাকে কষ্ট করতে হবে না। সেটা একান্তই ব্যক্তিগত আমার কাজ, আর আপনাকে ওই কাজের কথা বলাও যাবে না, বুঝেছেন? আরে বাবা রে বাবা! আচ্ছা, আপনার যেহেতু পার্সোনাল কাজ, সেহেতু আমি চুপ করে থাকি। এখন বলেন, আপনাকে কোথায় নিয়ে যেতে হবে? আপনি এখন আপনার বাসায় যান, কারণ কয়েকদিন থেকে তো আপনি আমার সাথে ঘুরঘুর করতেছেন। আপনার বাসা আপনার জন্য হয়তো টেনশন করতেছে, তাই এখন আপনি বাসায় যান। আর আমার কাজগুলো করে আমি হসপিটালে আসব, আর আপনিও সন্ধ্যার দিকে হসপিটালে চলে আসেন। তাই বলে আমি আপনাকে এখানে একা রেখে বাসায় চলে যাব? এটা কখনো হতে পারে না। আপনি আসেন, আমি আপনাকে হসপিটালে নামিয়ে দিয়ে তারপর বাসায় যাব। দেখেন, ছোট বাচ্চাদের মতো বায়না ধরবেন না। আপনার বাসায় হয়তো অনেক টেনশন করতেছে, কিন্তু আপনি হয়তো বাসার কথা ভুলেই গেছেন। তাই এখন আপনি বাসায় যাচ্ছেন, আর কোনো কথা হচ্ছে না। তাই বলে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি এখন বাসায় যাচ্ছেন, এটাই ফাইনাল। যদি আর কোনো কথা বলেন, তো আপনার সাথে আমি আর কোনো দিন কথা বলবো না। আচ্ছা, আমি এখন বাসায় যাচ্ছি। আপনাকে এত টেনশন করতে হবে না। বললেই তো পারেন। আপনি একটু বোঝার চেষ্টা করুন, কারণ প্রতিটা মেয়ে তার সন্তানের জন্য টেনশন করে। আর আপনি আপনার মায়ের সাথে এখন যাবৎ কোনো কন্ট্যাক্ট করেননি আমার জানা মতে। তাই এখন বলছি, আপনি বাসায় যাবেন, সন্ধ্যায় আমার সাথে দেখা করবেন। তারপর বোন আছে। আর কোনো কথাবার্তা বলতে না দিয়ে গাড়িতে তুলে দিলাম, দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। কারণ কালকে থেকে উনি যা শুরু করেছে, হয়তো বাসায় অনেক টেনশন করতেছে ওনার জন্য। ওনাকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি একটু মেডিসিনের দোকানে গেলাম। তারপর গাইনি ডাক্তারের দেওয়া সেই প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধটা নিয়ে নিলাম। ওষুধটা নিয়ে একটা রিক্সা ভাড়া করলাম, যেটা করে হসপিটালে চলে আসলাম। মামা, কত হইছে? আমি হসপিটালের ভিতরে ঢুকে আমার ভাইয়ের কেবিনে চলে আসলাম। কেবিনে প্রবেশ করে দেখে আম্মু শুয়ে আছে, আর ভাইয়া তার বেডে শুয়ে আছে। আমাকে দেখে আম্মু উঠে বসলেন, আর ভাইয়া চোখ খুলে আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিল। কি রে মা, বাসায় সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, বাসার সব ঠিকঠাক আছে, আর বাসাটা একদম পরিষ্কার করে তারপর এখানে এসেছি। আমার জন্যই তোকে অনেক কষ্ট স্বীকার করতে হয়, তাই না রে মা? তুমি যদি আর একবার এইসব কথা তোলো, তাহলে আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। এখনই বাসায় চলে যাব। আচ্ছা, অনেক হয়েছে, আর রাগ করে লাভ নেই। ডক্টর এসে বলে গিয়েছিল মিলনকে নাকি কালকে রিলিজ দিয়ে দিবে। কিন্তু মা, হসপিটালে তো কিছু টাকা বাকি আছে, সেটা দেওয়া হয়নি। সে টাকা একটু পরে দিলেও হবে। ও আচ্ছা। আম্মু আর ভাইয়ার সাথে কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আম্মু, আমি একটু আসতেছি। এখন আবার কই যাবি? কোথাও না, বাইরে যাব আর আসবো। ওকে, তাড়াতাড়ি আয়। উনি এসেছে কিনা তাই দেখার জন্য একটু বাইরে আসলাম। বাইরে এসে ওনার গাড়িটা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না ওনার গাড়িটা। আরও একটু বাইরে আসলাম, রাস্তায় এসে ওনার গাড়িটা খুঁজতে লাগলাম, কিন্তু আমার গাড়িটা দেখা যাচ্ছে না। তাহলে কি উনি আসেনি এখনো? তারপর ভিতরে চলে আসলাম। কিছুই ভালো লাগতেছে না, কেন কিছুই জানি না। কেন আমার এমন হচ্ছে, কিন্তু ওনার গাড়ি দেখা যাচ্ছে না, ওনাকে দেখা যাচ্ছে না কোথাও। উফ, ওনার আবার কি হলো? এখনো আসতেছে না কেন? সন্ধ্যা তো পেরিয়ে গেল, এখনো আসতেছে না। ব্যাপার কি? না, আজকে কি আসবে না নাকি? এসব ভাবতেছিলাম, হঠাৎ করে কে জানি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো এবং চোখে হাত দিয়ে রাখলো। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, কারণ হসপিটালে
এই সময় আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবে, আবার আমার চোখে কে বা হাত দিয়ে রাখবে। আমি অনেক চেষ্টা করতেছি চোখ থেকে হাত দুটো সরানোর জন্য, কিন্তু পারতেছি না। বুঝলাম না, আমার জানা মতে কেউ এখানে আমার পরিচিত নেই, কিন্তু এটা কেউ হতে পারে। তারপর অনেকটা শক্তি খাটিয়ে হাত দ্রুত সরিয়ে পেছনে ঘুরে আমি তো একদম অবাক, এটা কিভাবে সম্ভব? আরে তুই এখানে? আবার আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই কোথা থেকে আসলি? আমাকে দেখলে কিভাবে যে আমি এখানে? ডক্টরের কাছে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম তুই এখানে দাঁড়িয়ে কাকে যেন খোঁজাখুঁজি করতেছিস, তো ভাবলাম তোকে একটু সারপ্রাইজ দে। সত্যি আমি অনেক সারপ্রাইজ হয়েছি তোকে এখানে দেখে। কতদিন পর তোকে দেখলাম জানিস? তুই জানিস আমি তোকে কত মিস করতাম। প্রতিদিন ভাবতাম তোকে যদি আবার সে আগের মতো কাছে পেতাম, মনের কথা সব খুলে বলতাম, কিন্তু আগের মতো আর হয় না রে। মনের কষ্টগুলো মনেই রেখে দিতে হয়, বলার মতো কাউকে পাই না জানিস। মাঝে মাঝে যখন তোর কথা মনে হয় তখন চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। জানিস কত কথা বলতাম আমরা, আর আজকে দেখা পর্যন্ত হয় না। ভাগ্য। আচ্ছা আর কান্না করতে হবে না, এখন বল তুই এখানে কেন? আমার ছোট ভাই আছে না, ওর অপারেশন করেছি, আর ওকে নিয়ে অনেক টেনশনে আছি। আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে রে। বলিস কি? কি হয়েছিল ভাইয়ের? লিভারের সমস্যা হয়েছিল রে, ওর পিছনে সারাদিন থাকতে হয় এখন। আচ্ছা এসব কথা বাদ দে, তোর স্বামী এখানে এসেছে তোর সাথে নাকি তুই একা এসেছিস? আর বাচ্চা কাচ্চা কি নিয়েছিস নাকি এখনো? তো দুলা ভাই একটা কাজের চাপে আমার সাথে আসতে পারিনি, আমার একটা মেয়ে আছে। কই তোর মেয়ে এখানে আসেনি তোর সাথে? না রে, এত করে বললাম আয়, কিন্তু আসলো না, ও দিদার সাথে খেলা খেলতেছে। অনেক কিউট তোর বাচ্চাটা, তাই না? হ্যাঁ, একদম তোর মতো। এখন কি বাসায় চলে যাচ্ছিস নাকি অন্য কোথাও যাবি? এখন বাসায় চলে যাব, অন্য কোথাও যাওয়া হচ্ছে না। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাকে এখন বাসায় যেতে হবে রে, তোকে সময় দিতে পারলাম না। ধুর পাগলি, এটা কোনো কথা হলো? এটা তো প্রতিটা মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে। বিয়ের পর তার জীবনটা পুরোটাই পাল্টে যায়, তার ইচ্ছে মতো কিছুই হয় না, বুঝেছিস? আমার থেকে তো তুই দেখি ভালোই বুঝিস। আচ্ছা আজকে আসি রে, আর এই যে আমার বাসার ঠিকানা, একদিন সময় করে চলে আসিস, আড্ডা দিব। ওকে তাহলে আমিও আসি। তারপর আমার সেই প্রিয় বেস্ট বান্ধবীটা চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কত আড্ডা দিতাম, দুজন একসাথে কত কথা বলতাম, কিন্তু আজকে এতটা দূরত্ব বেড়ে গেছে যে তার সাথে বসে যে কিছু কথা বলবো সেই সময়টাও নেই। আমার খুব কান্না পাচ্ছে। অতীতের কথাগুলো ভেবে কত আড্ডা দিতাম, কত কথা বলতাম আমরা, কত হাসাহাসি করতাম, কিন্তু সময়ের সাথে সব কিছু পাল্টে যাচ্ছে। যাদের স্কুল লাইফের একটা করে বেস্ট বান্ধবী ছিল না, তারাই বোঝে বেস্ট বান্ধবীর মর্ম। যখন সেই বান্ধবীর সাথে দেখা হয় কিন্তু কথা বলার সুযোগ হয় না, কথাগুলো ভাবতে ভাবতে চোখের লোনা জল গুলো গড়িয়ে পড়লো গাল বেয়ে। ভালো থাকিস বন্ধু। স্কুল লাইফটা যদি আবার ফিরে পেতাম তাহলে সারাক্ষণ তোর সাথে আড্ডা দিতাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আপনার সাথে এরকম করাটা দিতে পারবো না। স্কুল লাইফটা চলে যাওয়ার পর এখন বুঝতে পারতেছি স্কুল লাইফটা কি ছিল, কিন্তু যখন স্কুলে ছিলাম তখন একটুও ভালো লাগতো না। শুধু বলতাম কবে যে কলেজে যাব, কিন্তু যখন কলেজে গেলাম, রে পাগলি, স্কুল লাইফটা যেটি ছিল তার মর্ম বুঝতে পারলাম। আচ্ছা মানুষের সাথে কেন এরকম হয়? আমার অনেক জোরে জোরে কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারতেছি না। এটাই হয়তো জীবনে এক সময় তাদের ছাড়া এক মুহূর্ত কাটতো না, এখন তাদেরকে ছাড়া বছরের পর বছর কাটিয়ে দিতে হচ্ছে। স্কুল লাইফের স্মৃতিগুলোর সব থেকে বেটার হয়। আমি কখনো পারবো না আমার স্কুল লাইফের সেই স্মৃতিগুলো ভুলে যেতে। ভালোবাসি বন্ধু, ভালোবাসি বন্ধু, ভালোবাসি। হঠাৎ করে মনে পড়ে গেল উনি তো এখনো আসলেন না। ব্যাপার কি? তার মানে কি উনি আমাকে ফেলে চলে গেলেন? আমি আর কিছুই ভাবতে পারতেছি না, আমার মাথা ব্যথা শুরু করে দিয়েছে। আমি চুপচাপ ভাইয়ার ক্যাবিনে চলে গেলাম, গিয়ে দেখি আম্মু শুয়ে পড়েছে, ভাইয়া শুয়ে আছে।
আমাকে কেবিনে ঢুকতে দেখে, কে রে মা, কোথায় গিয়েছিলি? এতক্ষণ লাগলো যে? আম্মু রুহি এসেছিল, ওর সাথে দেখা হলো, তাই ওর সাথে একটু আড্ডা দিলাম। কি বলিস? কেবিন একটু নিয়ে আসতি। অনেক দিন থেকে মেয়েটার সাথে কথা হয় না, একটু কথা বলতাম। আম্মু অনেক বিজি, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তাই বাসায় চলে গেছে। উফ, আজকেও কি আমায় বাসায় চলে যেতে হবে? বাসায় কোনো কাজ নেই, এইখানেই থাক। আজকে কিছু গল্প করি মা মেয়ে মিলে। তারপর আম্মুর সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি আম্মুর সাথে খেয়ালই ছিল না। সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো, দেখি আমি আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। তারপর আমি বিছানা থেকে উঠে হসপিটালের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আম্মু উঠে গেছে। আচ্ছা আম্মু, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কিছু নিয়ে আসি দোকান থেকে। ওকে। দোকানে যাওয়ার পথে আমার খেয়াল হলো উনি কি তাহলে কালকে রাতে আসেনি। ওনার কথা মনে পড়তেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যে মানুষটা আমাকে ছাড়তেই চাইছিল না, সেই মানুষটা এখন বলতে আমাকে দেখতেও এলো না। আনমনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটেই চলেছি দোকানের দিকে। এখনো সকাল তো, তাই রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, মানুষজনও তেমন নেই, একদম ফাঁকা হয়ে পথের রাস্তাটা। মাঝে মাঝে কয়েকটা দোকান খোলা, আর দোকানের মধ্যে দু একজন আড্ডা দিচ্ছে। সকালবেলা পরিবেশটা একদম মনোমুগ্ধকর, অনেক ভালো লাগতেছে। সূর্য মামা উকি দিচ্ছে, সকালের মিষ্টি রোদ গায়ে লাগতেছে, খুব ভালো লাগতেছে। অনুভূতিটা অন্যরকম। গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। আমি আমার উদ্দেশ্য দোকানে গিয়ে কিছু কিনে আনবো। আনমনে হাঁটতেছিলাম, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নিতেই কেউ আমাকে ধরে ফেলে, কিন্তু লোকটাকে আমি দেখতে পেলাম না, কারণ আমি ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি। চোখ দুটো মিটমিট করে খুলে লোকটার দিকে তাকিয়ে তো আমি অবাক। এটা কিভাবে হতে পারে? আমি স্বপ্ন জগতে আছি না তো, নাকি আমার চোখ থেকে এখনো ঘুমের রেশটা কাটেনি, যার ফলে এরকমটা দেখতেছি? আমার এটা বিশ্বাস হচ্ছে না, তাই নিজের গায়ে নিজেই চিমটি কাটলাম। না, এটা তো সত্যি। এত সকাল সকাল উনি কোথা থেকে আসলেন? আর ওনাকে এমন দেখাচ্ছে কেন? ওনার কিছু না কিছু হয়েছে, না হলে ওনাকে এমন দেখাতো না। কিন্তু কি হয়েছে সেটা এখনো আমাকে জানতে হবে। আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারা রাত কি ঘুম হয় নাই, নাকি কোনো কারণে আপনি টেনশন করতেছেন? উনি চুপচাপ আমাকে ধরেই আছে, কোনো প্রকার কথা বলতেছে না। আমার কথা মনে হয় ওনার কান অবধি পৌঁছাচ্ছে না, যার ফলে আমার কথার কোনো উত্তর দিলেন না। কি হলো? আপনার কি হয়েছে আমাকে বলবেন না? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? তাও কোনো প্রকার কথা বলতেছে না। ওনাকে একটু জোরে ধাক্কা দিলাম। আমি ধাক্কা দেওয়াতে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না কি হয়েছে ওনার, এরকম করতেছে কেন? প্লিজ বলুন আপনার কি হয়েছে। এরকম ভাবে আপনাকে দেখতে পারতেছি না। আর প্লিজ বলুন কি হয়েছে আপনার, আমাকে তো অন্তত বলুন। অনেক কিছু হয়েছে। এখন আপনি বলেন যে এখানে কি করতে এসেছেন এত সকাল সকাল? আমি না আপনার বউ, এখন আপনি আমাকে আপনি আপনি করেন কি জন্য? তুমি করে বলতে পারেন না? দেখেন, সেটা পরের বিষয়। এখন বলেন, আপনি এখানে কি জন্য এসেছেন এত সকাল সকাল? আগে আপনি আমাকে তুমি করে বলবেন, তারপর আমি বলবো আমি কি জন্য এখানে এসেছি। ওকে ফাইন। তুমি এত সকাল সকাল এখানে কি করতে এসেছো? আসলে ভাইয়ার খিদা লেগেছে, তাই দোকান থেকে কিছু কিনতে আসলাম। আচ্ছা চলো, আমি কিনে দিচ্ছি। আর তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, আপনার সাথে অনেক কথা আছে। কি এমন কথা এখন বলা যায় না? দেখো, এরকম ভাবে প্রশ্ন করবা না। তোমাকে যেটা বললাম সেটা করো। আমি খাবার কিনে দিচ্ছি, তুমি রুমে দিয়ে আসো। আমার সাথে তোমাকে এক জায়গায় যেতে হবে। আমি কিছুই বললাম না, জানি এখন কিছু বললে উল্টা আরো রেগে যাবে। এমনিতেই ওনার মুখ দেখে অনেক মায়া হচ্ছে, নিশ্চয়ই রাতে কিছু না কিছু হয়েছে, না হলে গতকাল সন্ধ্যায় উনি আমার কাছে আসতেন। চুপচাপ ওনার সাথে সাথে চলতে লাগলাম। উনি কিছু খাবার কিনে দিলেন, আমি কিছু বুঝলাম না, উনি টাকা দিলেন। তারপর উনি আবার আমাকে হসপিটালের গেট পর্যন্ত এগিয়ে দিলেন, দিয়ে উনি হাসপাতালের গেটে দাঁড়িয়ে রইল আবার ফিরে আসার জন্য। আমি খাবারগুলো নিয়ে কেবিনে প্রবেশ করলাম। কেবিনে প্রবেশ করে দেখি আম্মু নামাজ থেকে উঠলো। এনেছিস রে মা খাবার? হ্যাঁ, সবকিছু রেডি করে ভাইয়াকে খাইয়ে দাও। আপু, আমি কি আজকে বাসায় যাব? না রে ভাইয়া, কালকে তোকে রিলিজ দেবে, আর কালকে থেকে তুই বাসায় থাকবি। মুখের হাসি রেখে
কথাটা বললাম। ইচ্ছা থাকা সত্ত্বেও হাসতে পারতেছি না কোনো একটা কারণে। কি মজা আপু, আমি আবার ঠিক হয়ে যাব, আবার তোমার সাথে দুষ্টুমি করব, আবার তোমার সাথে ঘুরতে যাব। হ্যাঁ ভাইয়া, আগের মতো আবার সব ঠিক হয়ে যাবে। তুমি এখন রেস্ট নাও, আর আম্মু তোমাকে খাবার খাইয়ে দিবে, সেগুলো খেয়ে নাও। আমি এখন একটু বাসায় যাব। এত সকাল সকাল বাসায় যাবি, রাস্তায় কোনো গাড়ি পাওয়া যাবে না। আর তুই একটা মেয়ে হয়ে এত সকাল সকাল বাসায় গিয়ে কি করবি? আম্মু, আমার কিছু কাজ আছে বাসার মধ্যে, সেই কাজগুলো সেরে তাড়াতাড়ি চলে আসতেছি। আমি যে ডক্টরের সাথে কথা বলে নিব ভাইয়াকে রিলিজ দেওয়ার ব্যাপারে। আচ্ছা তো ভালো মনে হয়, আচ্ছা তো যা ভালো মনে হয় কর, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসিস। আজ বিকালে আমি একটু বাসা থেকে ঘুরে আসব। কয়েকদিন থেকে বাসায় যাই না, তো মনটা আনচান আনচান করতেছে। বাড়ি থেকে ঘুরে আসবো আজকে একটু। ওকে আম্মু। কথাটা বলে রুম থেকে কোনো মতে বেরিয়ে দৌড়াতে লাগলাম। হসপিটালের গেটে গিয়ে দেখি উনি আগের মতো দাঁড়িয়ে আছে আনমনা হয়ে। বুঝতেছি না কি হলো, এত চঞ্চল একটা মানুষের এক রাতে কি এমন তার জীবনে ঘটে গেল যার জন্য সব সময় তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। আমি না এটা নিতে পারতেছি না, কারণ যে চঞ্চল মানুষটা সব সময় আমাকে জ্বালাতো, সেই মানুষটা এখন চুপচাপ ফ্যাকাশে মুখে হয়ে দাঁড়িয়ে আছে। আমার না এটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। তারপর আমি ওনার কাছে গেলাম। ওনার কাছে গিয়েও না হাতটা শক্ত করে ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসলাম। আচ্ছা চলুন, কোথাও নিয়ে যাওয়ার কথা ছিল আমাকে, আমি সেখানে যাব, কিন্তু তাও প্লিজ এরকম গোমরা মুখ করে থাকবেন না, একটু হাসার চেষ্টা করুন। আমার কথায় কোনো উত্তর না দিয়ে উনি গাড়ি চালাতে লাগলেন। বুঝলাম না আমাকে এত ইগনোর করতেছে কেন। আমি অবাক দৃষ্টিতে শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছি। কি এমন হয়েছে আজ রাতে যার ফলে উনি এমন করতেছে? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। এরকম ভাবে চলতে থাকলে আমার মাথা ব্যথা শুরু করে দেবে। সকালবেলা সোনালি রোদ্দুর গাড়ির কাচ ভেদ করে মুখে এসে ঝলকানি দিচ্ছে। পরিবেশটা বেশ রোমাঞ্চকর, কিন্তু প্রিয় মানুষটার মুখ ফ্যাকাশে। এটা একটা প্রিয় মানুষের কাছে কঠিন যন্ত্রণাদায়ক সময়। প্লিজ আপনার কি হয়েছে? আপনার দুটো পায়ে পড়ি, তাও আমাকে বলেন, নয়তো আমি টেনশনে মারা যাব। আমার কথাটা শুনে উনি গাড়িটা এত তাড়াতাড়ি ব্রেক করলেন যে আমি চোখের সামনে গিয়ে বাড়ি খেলাম। তোমাকে একটা কথা বলি, ভালো করে মনে রাখবা। আমার সামনে তুমি আর কোনোদিন মরার কথা বলবা না, তাহলে সেদিন আমি যে তোমাকে কি করব তুমি নিজেও ভেবে পাবা না। আমি ওনার এরকম আচরণ দেখে অবাকের উপর অবাক হচ্ছি। কি হচ্ছে এখানে? এখনই এরকম করতেছে কেন আজকে? আমি এটা মেনে নিতে পারতেছি না। আমার খুব কান্না পাইতেছে, কিন্তু কান্না করতে পারতেছি না। যদি কান্না করি আবার উনি রিয়্যাক্ট করে, সেই ভয়ে কান্না করতে পারতেছি না। কিন্তু চোখ দিয়ে আপনা আপনি পানি বেরিয়ে আসতে চাচ্ছে। কোনো মতে ধরে রাখেছি। তারপর উনি আবার গাড়ি চালাতে লাগলেন, কিন্তু আমি কোথায় যাচ্ছি সেটা জানি না। এই রাস্তা আমি কোনোদিন চলাচল করিনি। আমি চুপচাপ জানালার দিকে মুখ করে কান্না করতেছি নিঃশব্দে। কারো উনি দেখলে কি না কি বলে। সকালের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমার মনের পরিবেশটা একদম মেঘাচ্ছন্ন। একটু পর একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বুঝলাম না আমাকে এত সকালে কার বাড়ি নিয়ে আসলেন। উনি চুপচাপ গাড়ি থেকে নেমে আমাকে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে টেনে বাসার ভিতরে নিয়ে চলে গেলেন। উনি সামনে যাচ্ছে আর আমি পিছনে আমার দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছি। ওনার এরকম আচরণ আমি সত্যি অবাক। কি বলবো, আমি বুঝতে পারতেছি না ওনাকে করতেছে। এটা আমার ভাবনার বাইরে। আমি আগে থেকে জানতাম আমি ওনার কখনোই মনের কথা বুঝতে পারবো না। উনি আমাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাসার ভেতর প্রবেশ করে আমার চোখ কপালে উঠে গেল। এত সুন্দর বাসা আমি কখনো দেখিনি এর আগে। আমার অন্য দিকে কোনো খেয়াল নেই, আমি শুধু চারিদিকে ঘুরে ঘুরে বাসাটা দেখতেছি। এত সুন্দর গোছানো সাজানো, একদম পরিপাটি একটা বাসা। হঠাৎ করে চোখ আটকে গেল একটা দেয়ালের কিছু ছবির উপর, যেখানে ফ্যামিলি ফটোর মধ্যে ওনার ছবিও রয়েছে। তার মানে এটা ওনার বাড়ি। এই ছুটকি, এই ছুটকি, কোথায় তুই? বাইরে এসে দেখ কাকে নিয়ে এসেছি। উনি কাকে যেন ডাকতে লাগলেন জোরে জোরে। ওনার ডাক শুনে ফুটফুটে একটা মেয়ে
উপরতলা থেকে নিচে নেমে আসতেছে। অনেক কিউট একটা মেয়ে, মনে হয় বয়স 15 থেকে 16 বছর হবে। কি রে ভাইয়া, তুই কালকে রাতে বেরিয়ে গেলি আর বাসায় ফিরলি না কেন? জানিস আম্মু তোকে নিয়ে কত টেনশন করছিল। তার মানে আমার ধারণাই ঠিক, গতকাল রাতে ওনার সাথে কিছু একটা হয়েছিল, যার ফলে উনি আমার সাথে এরকম ব্যবহার করতেছে সকাল থেকে। এই যে এই মেয়েটাকে দেখছিস না, রিপিট, এই যে এই মেয়েটাকে দেখছিস না, এটাই তোর ভাবি। আমি ওকে বিয়ে করেছি 3 দিন আগে। তোর কি মাথা ঠিক আছে? তুই এসব কি বলতে বকছিস ভাইয়া? তুই তো জানিস আব্বু কি পরিমাণ ডাকি মানুষ। তারপর এইরকম একটা কাজ করেছিস শুনলে তো তোকে বাসা থেকে তাড়িয়ে দেবে। ওনার বাসা থেকে তাড়িয়ে দিবে, এই কথাটা শুনে আমার কলিজার ধুকপুকানি বেড়ে গেল। পিচ্ছি পণ্ডিত, বেশি বুঝবি না। তোর ভাবি এটা, ভালোভাবে কথা বল। তারপর তোর কাজ হলো, এখন আম্মুকে ডেকে নিয়ে আয়, তার বৌমাকে নিচে এসে বরণ করে নে। ভাই, আবার সকাল সকাল তুই আমার সাথে এরকম ঝগড়ায় লেগে পড়বি না, তাহলে কিন্তু তোর ভালো হবে না। আমি আম্মুকে সব বলে দেব, আর আব্বুকেও সব বলে দেব। থাক, আর ভয় দেখাতে হবে না। আমি ভালো করে জানি তুই আব্বুকে এসব কিছুই বলতে পারবি না। এখন চুপচাপ যেটা বলতেছিস সেটা শোন। আম্মুকে ডেকে নিয়ে আয়, তারপর আমাকে সব বুঝিয়ে বলতে হবে, নয়তো। আমি আম্মুকে ডেকে নিয়ে আসতে পারি, তবে একটা শর্ত আছে। আজকে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, সেটা ট্রিট। তুই বিয়ে করেছিস সেটা তো আমি জানি না, আর জরিমানা যাবত মোট তুই আমাকে আজকে 50,000 টাকা দিবি। কি, এত টাকা? দেখ, আজকে কোনো কিপটামি চলবে না, যেটা বলছি সেটাই করতে হবে, আর সেটা ক্যাশে, কোনো চেক দেব না কিন্তু আমি। ওদের 2 ভাই বোনের এরকম খুনসুটির ঝগড়া দেখে আমার মনটা ভালো হয়ে গেল নিমিষেই। নিজের অজান্তেই মুস্কি মুস্কি হাসি আমি ওদের কাণ্ড দেখে। আমি জানি না আমার এই বাসায় থাকা হবে কিনা, হয়তো আমি গরিব মানুষ, আমাকে মেনে নেবে না। এখন দেখা যাক আমাকে আর কত কষ্ট সহ্য করতে হয়। এখানে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে না থেকে সোফায় গিয়ে বসলেই তো হয়। আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন আর আমি একাই গিয়ে বসে কি করব? আরে ভাবি, ওই বাটপারের কথা বাদ দাও তো, তুমি আমার সাথে আসো, আমরা দুজনে গল্প করব। দেখ, এই ভাবিটা তুই কিন্তু এমনিতেই পাসনি, আমার জন্য পাইছিস, তাই আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তা না করে তুই উল্টো আমাকে বচাচ্ছিস। ভাবি, তুমি আসো তো, আমি তোমাকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তুমি অতিথি এখন আমার বাসায়, তাই যতক্ষণ থাকবে তুমি আমার সাথে কথা বলবে, ওই বাটপারের সাথে কোনো প্রকার কথা বলবে না। যদি বলো তাহলে তুমি আমার সাথে আর কথা বলতে পারবে না। এটা আবার কেমন শর্ত? ও, বুঝতে পেরেছি, স্বামীর জন্য দরদ উতলে উতলে পড়ছে, তাই না? আর সেরকম কিছু না, আমি তো শুধু বললাম যে এটা আবার কেমন শর্ত। একজনকে সাথে কথা বললে অন্যজনের সাথে কথা বলতে পারবো না, আমি দুজনের সাথে কথা বলতে চাই। দেখো ভাবি, আলগা পিরিত বাদ দাও, কারণ আমি ওই বাটপারের কাছ থেকে টাকা না পাওয়া পর্যন্ত ওর সাথে কথা বলবো না। যদি তুমি কথা বলতে চাও তো আমি তোমার মুখে টেপ মেরে দেব, কথা বলতে দেব না। তোর মতো একটা বোন থাকলে আর শত্রুর দরকার হয় না, বুঝছিস? তুই চুপ থাক, তুই আমার সাথে কথা বলবি না। ভাবি, তুমি আমার সাথে আসো তো। তোর ভাবি এখান থেকে এক পাও নড়বে না। উফ, কি ঝামেলায় পড়লাম, এখন কোথাও যাইতে পারবো না। আচ্ছা তোমরা ঝগড়া করো, আমি একটু বাসা থেকে ঘুরে আসি, এসে তোমাদের সমাধান করে দেব। বলছি না, এখান থেকে এক পা নড়লে খবর খারাপ আছে। আচ্ছা আপনি বলুন এখন আমি কি করব? যেহেতু আপনার সাথে আমি সারা জীবন থাকবো, তাই আপনার কথাটাই আমাকে মানতে হবে। চুটকি, সরি বোন, আমি তোমার সাথে যাইতে পারবো না। হঠাৎ করে চোখ আটকে গেল সিঁড়ির উপরে একটা ভদ্র মহিলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেছে। ওনাকে দেখে দুজনেই চুপচাপ হয়ে গেল, তার মানে ইনি হলেন আমার শাশুড়ি মা। সকাল সকাল তোরা দুজন কি শুরু করেছিস? কালকে রাতের কথা কি সব ভুলে গেছিস? আবার সকালে শুরু করে দিয়েছিস? আর এই মেয়েটা এখানে কেন? মা, আসলে ও হলো। বেশি রকম ন্যাকামি করবি না, যা বলবি সরাসরি বলবি। মা, মেয়েটা হলো ভাইয়ার বউ। মাহিন, ও যা বলছে সেটা কি সত্যি নাকি মিথ্যা? আমি খেয়াল করে দেখলাম উনি মাথা নিচু করে নিচের দিকে দাঁড়িয়ে আছে।
আমি বুঝতে পারলাম না যে মানুষটা এত রাগী, সেই মানুষটা তার মায়ের সামনে এসে ভিজা বিড়াল হয়ে গেল। শাশুড়ি মা ধমক দিয়ে বললেন, কিরে, এরকম মাথা নিচু করে আছিস কেন? আমি কি তোকে মাথা নিচু করে থাকতে শিখিয়েছি? সব সময় মাথা উঁচু করে থাকবি তুই। আর কি এমন ঘটনা ঘটেছে যার ফলে আমাদের না জানিয়ে বিয়ে করে সোজা বউ নিয়ে বাড়ি এসেছিস? আসলে আম্মু, দেখ, এরকম তোতলামি করবি না আমার সামনে, বুঝেছিস? তোরা দুইজন এখন আমার চোখের সামনে থেকে চলে যা। আমি যতক্ষণ না তোদের ডাকবো ততক্ষণ তোরা আমার চোখের সামনে আসবি না। আমি মেয়েটার সাথে কথা বলবো। ওনার কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগলো। বুঝতেছি না কি কি প্রশ্ন করবে, আর আমি কি ওনার প্রশ্নের উত্তর দিতে পারবো। তারপর ওরা দুজন ওইখান থেকে চলে গেল। দেখো মা, আমার ছেলে তোমার সাথে কি করেছে না করেছে আমি সেসব কিছুই জানি না। আর তোমাদের মাঝে কি সম্পর্ক ছিল না ছিল সেটাও আমি জানি না। তুমি আমাকে নির্ভয়ে সবকিছু বলতে পারো। দেখো, আমি ওদের সাথে যে এরকম খারাপ আচরণ করলাম বা রাগ এইভাবে কথা বললাম, আমি কিন্তু মোটেও সেরকম না। আমি একজন মা, তাই ছেলেটাকে একটু শাসন করতে হয়। আসলে কি হয়েছিল তোমাদের মাঝে, কি কারণে তোমাদের বিয়ে পর্যন্ত আসলো, সম্পর্কটা আমি কিছুই জানি না। তুমি যদি আমাকে সবকিছু খুলে বলতে, তোমার নিজের মা হিসাবে আমি খুশি হতাম। আমি ওনার এরকম উদারতা মন দেখে অবাক হয়ে গেলাম। যে মানুষটাকে একটু আগে ভেবেছিলাম অনেক রাগী হবে, কিন্তু এখন দেখতেছি সেই মানুষটা অনেক ভালো। আমি চুপ থাকতে পারলাম না, আস্তে আস্তে সবকিছু ওনার সাথে শেয়ার করলাম। ওনাকে সবকিছু বলার পর আমি খেয়াল করে দেখলাম আমার চোখ থেকে নোনা পানি টপ টপ করে পড়তেছে। কিন্তু তার থেকে অবাক করা বিষয় হলো, আমি যেই ওনার মুখের দিকে তাকালাম, দেখতেছি ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আন্টি, আপনার চোখে পানি কেন? তুমি এত ছোট একটা মেয়ে, তোমার উপর দিয়ে এত চাপ চলে গেছে, তারপরও তুমি হাসি মুখে সবার সাথে কথা বলো। এত অল্প বয়সে এটা কিভাবে তুমি সহ্য করো মা? কথাগুলো বলতে বলতে উনি আরো কান্না করে দিলেন, যেটা আমি কখনোই আশা করিনি। আচ্ছা, সে যে করেই হোক, তোমাদের তো বিয়েটা হয়ে গেছে, আর আমার ছেলের উপযুক্ত সময় হয়ে গেছে বিয়ে করার। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু ও তোমার সাথে প্রথমে যেটা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। আসলে আন্টি, ওনার কোনো দোষ নেই। আমি যদি ওনাকে অফার না করতাম তাহলে উনি কখনোই আমাকে ওইভাবে চেয়ে দেখতেন না। কারণ আমার সেদিন টাকার প্রয়োজন ছিল, না হলে আমি আমার ভাইকে বাঁচাতে পারতাম না। কিন্তু অবাক করা বিষয়, আমার ভাইকে আমার টাকায় বাঁচাইতে পারিনি। কে জানি আমাকে সাহায্য করেছিল, আমি সেটা আজ পর্যন্ত জানি না। কথা বলতেছি, চোখ দিয়ে পানি আপনা আপনি গড়িয়ে পড়তেছে। জানি না এটা সুখের কান্না নাকি দুঃখের। তুমি আজ থেকে এই বাড়ির বৌমা, তাই তোমার এইসব আচরণ পাল্টাতে হবে এবং মনোবল শক্ত করতে হবে। আর আমার ছেলেটা অনেক বদমেজাজি, তার সাথে তোমাকে মানিয়ে চলতে হবে। ও যদি তোমাকে কিছু বলে সরাসরি আমাকে এসে বিচার দেবে, তারপর দেখবে আমি ওর কি করি। এখন চুটকির সাথে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখো, আর যাওয়ার আগে কিছু খেয়ে যাবে, নয়তো তোমার কপালে দুঃখ আছে। আর তোমাকে যাওয়ার কথা বলছি এই কারণে, কারণ আমি তোমাকে তোমার পুরো সম্মান দিয়ে আমার বাসায় তুলবো। তাই আমাদের সোসাইটির লোক জানতে পারলে আমাদের অনেক ছিছি করবে। তাই আমি দেখিয়ে দিতে চাই আমার ছেলের বউকে আমি কিভাবে বরণ করে নেই। আমি এখন ওনার এরকম উদাহরণ দেখে ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি সত্যি এরকম সম্মান পাবো কোনো দিন। আমি তো ভেবেছিলাম আমার হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আজকে মনে হচ্ছে আমি এই পৃথিবীতে আরো যুগ যুগ বেঁচে থাকবো, আর বেঁচে থাকতে চাই সবার ভালোবাসার মাঝে। হে পাগলি মেয়ে, কান্না করতে হবে না। এখন যাও, তোমার ইচ্ছে মতো ঘুরে ঘুরে দেখো বাড়িটা, কারণ বাড়িটা তোমার। তোর জন্য ভালো করে শুনতে পেলাম না। মা ওকে কি বললো? তুই এত আমাকে জ্বালাস কি জন্য বলতো? তুই এভাবে বেহায়ার মতো লুকিয়ে লুকিয়ে কি শুনিস ওদের? আমি মাকে গিয়ে এক্ষুনি বলে দিচ্ছি, দাঁড়া। বোন বোন, এটা কখনো করিস না। তুই এটা যদি করিস তাহলে আমার সব শেষ হয়ে যাবে। তাহলে আমার টাকাটা দিয়ে দে। তোর পকেটে দেখেছি অনেকগুলো টাকা আছে, ওখান থেকে একটা টাকাও নিতে পারবি না। সব টাকা আমার, সেগুলো আমাকে দিয়ে দে। আমি বুঝি না
তুই এত টাকা টাকা করিস কেন? নে ভাগ এখান থেকে। আমি মায়ের ওখান থেকে উঠে এসে ওনাদের কথাবার্তা শুনে তো মুসকে মুসকে হাসতেছি। ব্যাপার কি, তার মানে ওনারা দুজনেই আমাদের কথা শোনার জন্য এখানে লুকিয়েছিলেন। আমি ওনাদের ওখানে গিয়ে একটু গলার আওয়াজ করলাম। আমাকে এইভাবে দেখে দুজনে চমকে উঠলেন। আরে ভাবি, তুমি কখন এলে? আমি কখন আসলাম সেটা বড় কথা নয়, তোমাদের এখানে কি হচ্ছে সেটা বলো, নয়তো আমি মাকে এখনই সব বলে দিব। তোমরা আমাদের কথা শোনার জন্য এখানে লুকিয়েছিলে। তারপর মাহিন বাবু যেটা করলো, আমি তো হাসতে হাসতে প্রায় শেষ। এরকম কেউ বউয়ের সাথে করে আমি তো জানতাম না, এটা না দেখলে। ওরে বউরে, আজ থেকে তুই আমার বোন। তাও তুই আম্মুকে কিছু বলিস না রে, তাহলে আমাকে বাসায় থাকতে দিবে না রে। তুই কি পাগল হয়ে গেছিস? বউকে বোন বলিস? তুই চুপ কর, এখন পকেটে 1 টাকাও নাই রে। যদি আম্মু বলে দেয় আমি কোথায় যাব রে? আমি তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। এইসব কি আমি সত্যি দেখতেছি নাকি স্বপ্ন? এই মানুষটা কি সত্যি এত হাস্যকর নাকি না? এটা সত্যি না, স্বপ্ন দেখতেছি। এই নে তোর টাকা, তাও এভাবে কান্না করিস না ভাই, তোর কান্না আমার সহ্য হয় না। এই নে তোর টাকা। আমার টাকা আমি পেয়ে গেছি। বাটপার, চিটার, তুই আমার সাথে চিট করলি? তার মানে তুই এতক্ষণ ধরে অভিনয় করছিলি? তোকে তো আমি... কথাটা বলে ছুটকি ওনাকে মারতে আসলো, আর উনি এসে আমার পিছনে দাঁড়িয়ে গেল আর 2 বাহুতে 2 হাত রাখলো। আর ছুটকি আমার সামনে, উনি আবার আড়ালে লুকিয়ে গেল। ছুটকি এদিক ওদিক করে, উনি আমাকে এদিক ওদিক করে। আমার খুব বিরক্ত লাগতেছে, কিন্তু মজাও লাগতেছে। ছুটকি অনেক চেষ্টা করলো ওনাকে মারার জন্য, কিন্তু শেষমেশ ব্যর্থ হলো। মন খারাপ করে চলে যেতে নিল। আমি ছুটকির হাত ধরে ফেললাম। আরে মন খারাপ করে কি হবে বলো তো, সুযোগের সদ্ব্যবহার করবা। এখন তো ওনার সাথে পারতেছো না, যখন সুযোগ হবে তখন ইচ্ছে মতো পিটাবে। এখন আসো, তোমাদের বাড়িটা ঘুরে দেখি। আমিও তোমাদের সাথে তোমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই। আমি একা একা বসে থেকে কি করব? বোরিং লাগবে তো আমার। না, তুই যাবি না। ওকে। তারপর আমরা দুজন যেতে নিলাম। ছুটকি আগে আগে, আমি ছুটকির একটু পরে যাচ্ছি, আর আমার পরে পরে মাহিন বাবু আসতেছে। উনি যতই না বলুক না কেন, এখন ঠিকই পিছনে পিছনে আসতেছে। উনি আসতেছে ঠিক আছে, কিন্তু আমাকে এত ডিস্টার্ব করার কি আছে? একবার আমার চুল ধরে টানতেছে, একবার আমার পেটে হাত দিচ্ছে, একবার আমার পিঠে ধরে চিমটি কাটতেছে। একদম অসহ্য লাগতেছে, কিছু বলতেও পারতেছি না। এখন এসব কি হচ্ছে? আপনি কি শুরু করেছেন? ছুটকি আছে এখানে, দেখলে কিন্তু আপনাকে পিটাবে। আমি কি ছুটকিকে ডাকবো? এই, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? আমরা যেটা করতেছি করতে দাও চুপচাপ। ওর সাথে সাথে বাড়িটা ঘুরে দেখো, আর আমার মতো আমাকে মজা করতে দাও, নয়তো কিন্তু রাতে... উফ, ভালো লাগে না। ভালো না লাগলেও সহ্য করতে হবে। তারপর বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম। অনেক সুন্দর বাড়িটা। বাড়িটা সুন্দর, কিন্তু লোকটা আস্ত একটা খচ্চর। আমাকে একটু শান্তিমতো ঘুরে ঘুরে বাড়িটা দেখতে দিল না, এত জ্বালায়। কি রে বদমাইশ, এখানে কি? আমরা ঘুরে ঘুরে বাড়ি দেখছি, আর তুই এখানে কি করছিস আমাদের পিছু পিছু? আমি তো তখন থেকেই এখানেই আছি, তুই হয়তো দেখতে পাসনি, তাই হয়তো এখন বলতেছিস। তাই এখন তোরা বাড়ি ঘোরাঘুরি কর, আমি আমার মতো কাজ করি। এই ছুটকি, তুমি আমার পিছু পিছু থাকবে, আর আমি তোমার সামনে সামনে থাকবো। এটা কেমন কথা? তুমি তো এই বাড়ির কিছুই চেনো না, হঠাৎ করে কোন দিকে চলে যাওয়া তখন? দেখুন, আমি এখনো বাচ্চা না যে একটা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাব। তাই আপনি নো টেনশন রুমের ভিতরে শুয়ে শুয়ে টিভি দেখতে পারেন, আর আমাকে আমার মতো থাকতে দেন। ও, বুঝতে পেরেছি। তার মানে ওই বদমাশটা এতক্ষণ তোমার পিছু পিছু তোমাকে ডিস্টার্ব করছিল। তো তুমি আমাকে ডাকলে না কেন? তারপর দেখতে মজা কাকে বলে। দাঁড়াও, আমি আম্মুকে গিয়ে এখন সব বলে দিচ্ছি। আমাদের শান্তি মতো বাসা ঘুরে দেখতে দিচ্ছে না। তারপর উনি ওখানে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, শুধু একটা দৌড় দিল। এমন মনে হয় দৌড় দিল যেন ছোট বাচ্চা।
ওনার এরকম কাণ্ড দেখে আমাদের হাসতে হাসতে শেষ। তারপর আমরা দুজন অনেক গল্প করলাম, পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখলাম। কি সুন্দর একটা বাসা। আমার মতো গরিব মেয়ের কপালে কি সারা জীবন এই সুখটা থাকবে, নাকি দু একদিনের মায়ায় জড়িয়ে আবার চলে যেতে হবে? হয়তো এখন খুব ভালো লাগতেছে, কিন্তু টেনশন একটাই, আমি কি এই বাড়ির সবার মনের মতো হতে পারবো? যদি হতে না পারি তাহলে আমাকে এই বাসার মায়া কাটিয়ে চলে যেতে হবে। যেহেতু এখন আমি এই বাসায় আসিনি, তাই এখন চলে গেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন এই বাসার সবার প্রতি মায়ায় পড়ে যাব, তখন তো তাড়িয়ে দিলে অনেক কষ্ট হবে।